তালাশের এবারের পর্বে আমরা মানুষের কথা বলতে এসেছি। হ্যাঁ, সেই মানুষদের কথা বলতে এসেছি যাদের নিজেদের দেশেই মানুষ হিসেবে স্বীকৃতি নেই। জাতিসংঘ যাদের বিশ্বের অন্যতম নিগৃহীত জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করে। ইতিহাস বলছে যুগের পর যুগ ধরে একটা মৃত্যুপুরীতে বসবাস তাদের। হ্যাঁ, তালাশের এবারের পর্বে আমরা বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী রোহিঙ্গাদের কথা বলতে এসেছি, যারা বংশ পরম্পরায় অধিকারহীনভাবে পরিচয়হীনভাবে বেঁচে থাকে, অথবা যাদেরকে নির্মূল করার জন্য চালানো হয় নৃশংস গণহত্যা। দেখুন তালাশের এবারের পর্ব, রোহিঙ্গা কথা। রোহিঙ্গাদেরও আছে শত শত বছরের ইতিহাস। কত প্রজন্ম ধরে একটা দেশে বসবাস করলে নাগরিক হওয়া যায় সে সংজ্ঞা আমরা জানি না। রোহিঙ্গাদের জনসংখ্যা বৃদ্ধির হার এতটাই বেশি যে আগামী 5 বছরে এ সংখ্যা স্থানীয় জনগোষ্ঠীর দ্বিগুণ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এসব দৃশ্য তালাশের 2012 সালের একটি পর্বের। রোহিঙ্গাদের নিয়ে তৈরি তালাশের সেই পর্বের নাম ছিল নাফ নদীর এপার ওপার। তাদের স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হিসাবটা মাথায় রেখেই 5 বছর পরে বাংলাদেশে তাদের সংখ্যা নিয়ে আশঙ্কা করা হয়েছিল। অবাক ব্যাপার হলো, সেই 5 বছর পরে মায়ানমারে জাতিগত প্রতিহিংসার শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর ঢল নামল বাংলাদেশে। নতুন আসা রোহিঙ্গা শরণার্থীরা আশ্রয় নিয়েছে যে যেখানে পেরেছে। এর মধ্যেই ঘণ্টাখানেক আগে খালেদার কোল জুড়ে এসেছে এই নবজাতক। খালেদা মায়ানমারের গণহত্যা আর নির্যাতনের হাত থেকে নিজেকে এবং গর্ভের সন্তানকে বাঁচাতে 12 দিন 12 রাতের হাঁটা পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে। 12 দিন লাগি। মাথা গোজার ঠাঁই পাওয়ার আগেই শুরু হয় প্রসব বেদনা। এই ঘরে শুধু সন্তান জন্ম দেওয়ার সময়টার জন্যই আশ্রয় জোটে তার। খালেদা তবু সন্তান জন্ম দেওয়ার জায়গাটুকু জোটাতে পেরেছেন, কিন্তু রেহানা বেগম যমজ সন্তানের জন্ম দিয়েছেন বাংলাদেশে আসার সময় রাস্তাতেই। এক সন্তান মারা গেছে সেখানেই। যে বেঁচে আছে তার শরীর থেকে রক্ত মুছে ফেলতে পারেননি এখনো। এরাই কি পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মা? এই মায়েরা সেই লাখ লাখ মানুষদের 1-2 জন যারা নিজেরা কখনো নিজের দেশ পরিচয় পাননি। এই শিশুরাও কখনো সেটা পাবে কিনা বলা মুশকিল। লাখো মানুষের ভিড়ে পাহাড়ের ওপাশে মাত্রই কবর দেয়া হলো এক বৃদ্ধকে। নিধন যজ্ঞের মধ্যে পড়ে পায়ে গুলি লেগেছিল তার। সন্তানেরা তাকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন বটে, কিন্তু শেষ রক্ষা হলো না। নিজের দেশে কবরটাও হলো না তার। কিভাবে মারা গেছে? গুলি? এই মানুষদের মধ্যে জন্মের আনন্দ নেই, মৃত্যুর শোক নেই। তাদের মধ্যে কেবলই যতক্ষণ পারা যায় বেঁচে থাকার চেষ্টা। এবার হয়তো মায়ানমারের এই নিধনযজ্ঞ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে, কিন্তু তাদের নির্যাতিত আর নিগৃহীত জীবনের ইতিহাস বহু পুরনো। 1947 সালে দেশভাগ হলে নাফ নদীর মাঝ বরাবর সীমান্ত দাঁড়িয়ে যায়। 1948 সালে স্বাধীন হয় তৎকালীন বার্মা। ইতিহাস বলছে সে সময়টাতেও পার্লামেন্টে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব ছিল, কিন্তু 1962 সালে সামরিক সরকারের সময়ে দুর্ভোগের নতুন অধ্যায় শুরু হয় রোহিঙ্গাদের। নিজ দেশে বিদেশি নাগরিক হিসেবে চিহ্নিত হয় তারা। হারিয়ে যায় তাদের নাগরিক সব অধিকার। 1982 সালের আইনে রোহিঙ্গাদের জাতীয়তা অর্জনের সম্ভাবনাও প্রত্যাখ্যাত হয়। খালের ওপারে মায়ানমার থেকে জীবন নিয়ে পালিয়ে আসা লোকজন জড়ো হয়েছে। খালটা পার হলেই নিরাপদ আশ্রয়ে বাংলাদেশে আসতে পারবে তারা। খালের এপারে অপেক্ষায় লালু মিয়া। বছরখানেক আগে তিনিও এসেছিলেন এক কাপড়ে। এবার তার পরিবারের সদস্যরাও উৎখাত হয়ে আসছেন নিজ দেশ থেকে। তারাও খালের ওপাশটাতেই আছেন।
রুবেল 14 বছর আগে নির্যাতিত জীবন থেকে মুক্তি পেতে বাংলাদেশে শরণার্থী হিসেবে এসেছিলেন, কিন্তু তার বাবা নিজের ভিটে ছাড়েননি। এবার ছাড়তে হলো। 8 দিনের হাঁটা পথ পেরিয়ে রুবেলের বাবাও খালের ওপারে। কত বছর পরে আপনার বাবার সাথে দেখা হবে? 14 বছর দেখি। 1978 সালে মায়ানমারে বড় আকারে রোহিঙ্গা নিধন শুরু হলে তখন প্রায় 2.5 লাখ রোহিঙ্গা শরণার্থী ঢুকে পড়ে বাংলাদেশে। এরপর 1990, 92, 2012, 2015 এবং সর্বশেষ 2017 এর আগস্ট মায়ানমারে ধারাবাহিকভাবে চলেছে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের অভিযান, আর শরণার্থীর দল ধারাবাহিকভাবেই ঢুকেছে বাংলাদেশে। অফিসিয়াল ফিগার অনুযায়ী 4 লাখ শরণার্থী এসেছে বাংলাদেশে 25শে আগস্টের পরে। নবা নামের রোহিঙ্গা শরণার্থী এই ব্যক্তিকে দেখুন, ঘাড়ের পাশ দিয়ে গুলি ঢুকে মুখ দিয়ে বেরিয়ে গেছে। এই সভ্য সময়ে একটা জনগোষ্ঠীকে ঘৃণা করে এতটা নির্মম নির্যাতন কিভাবে করা সম্ভব ভাবতে পারেন। রোহিঙ্গা পরিবারগুলোতে শিশুর সংখ্যা দেখে অনেকেই অবাক হন। এর বিপরীতে তাদের বক্তব্য হলো ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য হলেও বেশিরভাগ সময় তাদেরকে গর্ভধারণ করে থাকতে হয়। মানুষের সেই ঢল উপচে পড়ে কক্সবাজারের উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত রাস্তার দুপাশে, পাহাড় থেকে সমতল সবখানে। বাবারে গুলি মারি ফেলছে, আমার বাগিনা ওর বাবাকে মেরে ফেলছে। প্রতিদিনই জ্যামিতিক হারে বেড়েছে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা। আন্তর্জাতিক বিভিন্ন সংখ্যা হিসেবে এই সংখ্যা হাজার হাজার থেকে 4 লাখ পর্যন্ত পৌঁছায়। স্থানীয়রা বলছে বাস্তব সংখ্যা 5 লাখেরও বেশি হবে। এত মানুষের চাপে উখিয়া আর টেকনাফের চিরচেনা সবুজ প্রকৃতি তাদের চরিত্র হারায়। একটা দেশ যেখানে তার জনগণকে মানুষ হিসেবেই স্বীকৃতি দেয়নি, সেখানে বাংলাদেশের মানুষ হৃদয় উজাড় করে তাদের পাশে দাঁড়িয়েছে, আশ্রয় দিয়েছে। এত লাখ মানুষকে আশ্রয় দিয়ে সারা বিশ্বের কাছে যে মানবিকতার পরিচয় দিল বাংলাদেশ, তার চাপ সামলানোটাও একটা বড় চ্যালেঞ্জ। একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্র পর্যন্ত সবাই নেমে পড়ল সেই চাপ মোকাবেলায়। স্বজন, ভিটেমাটি আর দেশ হারিয়ে তারা শুধু সর্বশান্তই হয়নি, হৃদয় থেকে শুরু করে শরীর পর্যন্ত নানা ক্ষত বহন করে এনেছে। সেক্সুয়াল ভায়োলেন্সের কতগুলো কেস আসছে, গতকালকে আমরা 6টা কেস পেয়েছি। কে কোন দিকে ছুটছে তার কোনো কুল কিনারা নেই। প্রতিটি পরিবারের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই যেন উদ্ভ্রান্ত। এই উদ্ভ্রান্ত ছোটছুটিতে কেউ হারিয়ে যায়, কারো বা জীবন যায় বেখেয়ালে। মায়ানমারে সব আশা ভরসার কবর দিয়ে এসে ভাগ্যের নির্মম পরিহাসে নিজের শিশু সন্তানকেও হারিয়েছেন কিছুক্ষণ আগে। রোহিঙ্গা শরণার্থীদের বিধ্বস্ত জীবনের বিভিন্ন দিক আমরা অনুষ্ঠানের বাকি অংশেও তুলে ধরব, কিন্তু এবার দেখতে চাই একটা এলাকায় হঠাৎ করে যদি কম করে হলেও লাখ 5 মানুষ ঢুকে পড়ে, তাহলে সেখানে আগে থেকেই বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের জীবনের উপর কি প্রভাব পড়ে। উখিয়ার কুতুপালং বাজার। রোহিঙ্গা শরণার্থীদের উপচে পড়া ভিড়ে জনারণ্যে পরিণত হয়েছে এই পাহাড়ি শান্ত জনপদ। মাত্র কয়েকদিনেই স্থানীয় বাসিন্দাদের অনেক কিছুই বদলে গেছে। হয়তো সকালে ঘুম থেকে উঠেই দেখেছে দরজার সামনে, বাড়ির আশেপাশে অথবা চলাচলের রাস্তায় আশ্রয় নিয়েছে রোহিঙ্গা শরণার্থীরা। এমনকি বাজারে জিনিসপত্রের দামও চলে গেছে হাতের নাগালের বাইরে। আগে একটা গাড়ি আসতে আপনার 400 টাকা করে, এখন আসে 1200 টাকা। বাঁশ নিয়ে কারাকারি, কারণ মাথা গোজার ঠাঁই তৈরির জন্য রোহিঙ্গা শরণার্থীদের কাছে একটা বাঁশও অনেক দরকারি জিনিস। এই এলাকায় এমন ভিন্ন ভিন্ন ঘটনা এদিক ওদিক তাকালেই চোখে পড়ে। সাইফুল ইসলাম, কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সব মিলিয়ে প্রায় দেখা যাচ্ছে 9 লাখের মতো শরণার্থী রয়েছে, অর্থাৎ
এখানে স্থানীয় পিপলদের চেয়ে মাইগ্রেটেড পিপল যারা রয়েছে অর্থাৎ রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। রোহিঙ্গা শরণার্থীদের চাপে স্থানীয় বাসিন্দাদের অনেকের মধ্যেই সংখ্যালঘু হয়ে পড়ার আতঙ্ক ঢুকতে শুরু করেছে। বাংলাদেশে তো প্রভাব পড়বে সারা কক্সবাজার জেলায় প্রভাব পড়বে, যে খাদ্য সমস্যা হবে, এই বাসস্থানের সমস্যা হবে, আপনার পরিবেশ দূষিত করে ফেলবে, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট করে ফেলবে। একদিকে মানবতা, অন্যদিকে কঠিন বাস্তবতার আশঙ্কা। সব পক্ষেই যুক্তি শক্তিশালী। কোন দিকে গেলে কি হবে সেই সিদ্ধান্তে আসা কঠিন। 4 মিনিট পর আসছে। জানি তালাশের এবারের পর্ব যেভাবে শুরু হয়েছে এবং বিরতির আগে যে প্রশ্ন উঠে এসেছে তাতে আপনারা অনেকেই দ্বিধায় পড়ে গেছেন। এই ঘটনার পরিণতি সম্পর্কে জানার জন্য একেবারে ভুক্তভোগী থেকে শুরু করে বিশেষজ্ঞ পর্যন্ত সবার সাথেই কথা বলেছে তালাশ টিম। টেকনাফের সাবরাং এলাকা। মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা নিধনযজ্ঞ শুরু হওয়ার 17 দিন পরও মৃত্যুকে পেছনে ফেলে বাংলাদেশে ঢুকে পড়া মানুষের দীর্ঘ সারি। ওপারের গ্রামগুলোতে উৎখাতের আগুন জ্বলছে। সেই গ্রামেরই একটি থেকে এলেন এই নারী। রোহিঙ্গাদের মধ্যে যারা সামর্থ্যবান ছিলেন তারা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকেও খালি হাতে সীমানা পেরোতে হয়। এই ব্যক্তি চোখের সামনে 18 জনকে পুড়িয়ে মারতে দেখেছেন। আমার 18 জন দিছে। 18 জন ছেলে মেলে বাচ্চা কাচ্চা তাদেরকে মেরে ফেলছে, আগুন পুড়ে দিয়েছে। শেখ রাসেল 7ম শ্রেণীতে পড়ে। চোখের সামনে দিয়ে হাজার হাজার রোহিঙ্গা এক এক স্থানে রাখান, যেন সিঁড়ি না যায়, যাতে যদি সিঁড়ি যায় আমাদের পরিবেশ নষ্ট করবে। কিন্তু তারা কবে যাবে, কোথায় যাবে সে প্রশ্নের উত্তর নেই শরণার্থী কারো কাছেই। বাংলাদেশের সরকার বাংলাদেশের সরকার আরে অস্ত্র মারি যদি জালি দি ফেলাইলে এরে জ্বলি যাইবই মন্তরারা আর কানন মাঝে এখন যাই বললা। রোহিঙ্গা শরণার্থীদের অনেকেরই বাংলাদেশের মূলধারায় মিশে যাওয়ার আশঙ্কা যে অমূলক নয় তা তালাশের 2012 সালের অনুসন্ধানেই বেরিয়ে এসেছিল। এমনকি স্থানীয় লোকজনও জানেন অর্থের বিনিময়ে রোহিঙ্গা শরণার্থীদের জন্ম নিবন্ধন দিয়ে তাদের ভোটার বানিয়ে নিজের আখের গুছিয়ে নিয়েছে অনেক স্থানীয় প্রভাবশালী। কক্সবাজার টেকনাফ সড়ক। সদ্য আসা রোহিঙ্গা শরণার্থীদের একটি পরিবারের সাথে দুজনকে কথা বলতে দেখা গেল। মনে হচ্ছে বহু বছর পর আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে। কাছে গিয়ে ঘটনার সত্যতাও পাওয়া গেল। অনেক বছর আগে সৈয়দ আলম নামের এই ব্যক্তিও রোহিঙ্গা শরণার্থী ছিলেন। এখন তো কার্ড হয়ে গেছে, আপনার কার্ড হয়ে গেছে। এই ব্যক্তিকে দেখুন মাত্র 7-8 দিন আগে এসেছেন বলে জানালেন, কিন্তু কানে মোবাইল ফোন দেখে খটকা লাগলো। মাত্র 7-8 দিনের মধ্যে ফোন সংগ্রহ করলো কিভাবে? ফোন পান কিভাবে? কত টাকা নেয়? 200 টাকা নেয়। রোহিঙ্গা শরণার্থীদের যতই একটা নিয়ম বা ব্যবস্থাপনার মধ্যে রাখার জন্য চেষ্টা করুক না প্রশাসন, কিছু মানুষ ব্যবসার সুযোগটা হাতছাড়া করছে না। পাহাড় কেটে আশ্রয় তৈরি করছে নতুন আসা রোহিঙ্গা শরণার্থীরা। নতুন রোহিঙ্গা শরণার্থীদের পুঁজি করে ব্যবসায় নেমেছে পুরনো রোহিঙ্গা শরণার্থীরাও। ও বলতেছে আমরা তোমার আজকে রাতে অস্ত্র দিব, কালকে দিনে 5000 টাকা দিলে তোমরা বাড়া থাকতে পারবা এখানে। আব্দুল হামিদ বেকারির পণ্য সরবরাহকারী।
এই যে এত রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে ঢুকে পড়ছে প্রতিনিয়ত, কিন্তু তারা সাথে করে কি নিয়ে আসছে সে তল্লাশি না থাকায় তালাশ টিমের কাছে নিজের আশঙ্কার কথা বলতে এসেছেন। আপনারা কি সন্দেহ করছেন? আমরা তো সন্দেহ করছি, বার্মা থেকে তো ইয়োবা আসে। উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প। 90-এর দশক থেকে রোহিঙ্গা শরণার্থীদের বসবাস এখানে। যারা পারে তারা ফাঁক গলিয়ে বাংলাদেশিদের মূল ধারায় মিশে যায়। কথা হলো জিয়া নামের একজনের সাথে। ইনকাম এখানে নেই, বাইরে ইনকাম করতে যেতে হয়। মায়ানমার থেকে বাংলাদেশের রোহিঙ্গাদের হাত ধরে ইয়াবার মতো মাদক প্রবেশ করেছে, এটা এখন প্রতিষ্ঠিত সত্য। এগুলো ইয়াবা আনতে আছে যারা বড় বড় গিয়া আছে, মানে গুন্ডারা আছে, পাবলিক এগুলা মানে সাহস যার আছে সে আনতেছে। এই ভালনারেবিলিটির সুযোগ নিয়ে এই বার্মিজ সরকার এইখানে ওইখানে যারা এই ব্যবসার সাথে যুক্ত তারা এদেরকে দিয়ে পাচারের কাজটা করাচ্ছেন, অর্থাৎ তারা ফুট সোলজার হিসেবে হয়তো কাজ করেন তাদের কেউ কেউ। তো সুতরাং তারা এটার জন্য দায়ী নয়, দায়ী হচ্ছে আপনার দেশের ভিতরে থাকা লোক, বার্মাতে থাকা উচ্চ পর্যায়ের লোক, এবং এই দুটার ভিতরে আতাত। মোজাম্মেল হক রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি। এই যে শরণার্থী আসছে, শরণার্থী দল, ওই দলের ভিতরে অনেকেই ইয়াবা নিয়ে আসছে। 4 লোক ইতিমধ্যে ঢুকে পড়ছে, আমরা জানি আর কি, আর অপেক্ষায় আছে ওই পারে আসার। তারা সবাই যদি এখানে এসে পড়ে তাহলে আমাদের অবস্থা ত্রাহি অবস্থা হয়ে যাবে। প্রতিটি ঘরে ঘরে এখন রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে, একটা সামাজিক বিড়ম্বনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তারা যদি ছড়িয়ে ছিটিয়ে যায় নানা জায়গার থেকে, এটা সমস্যার মানে আরও নতুন করে সমস্যা তৈরি হবে। এই যে নাম্বার অফ পপুলেশন যারা এসছে তাদের এই নাম্বার অফ পপুলেশন নিয়ে বিভ্রান্ত হবে। এই যে তারা সেখান থেকে অন্য জায়গায় যাবে, নতুন জায়গায় বসতি স্থাপন করতে, যে নতুন ধরনের সমস্যাগুলো তৈরি হবে। তাহলে তাদের আশ্রয় না দিয়ে কি করার ছিল? মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা মানুষ যদি আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তখনও কি আপনি দরজা খুলবেন না? এই প্রশ্ন যখন সামনে চলে আসে তখন রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় না দেওয়ার আর কোনো যুক্তিই থাকে না। ইসমাইল 4 দিন আগে বাংলাদেশে এসেছেন, আশ্রয় নিয়েছেন পুরনো শরণার্থী আত্মীয়ের কাছে। তার এই শরীরটাই যেন পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে। পুরো শরীরই নির্যাতনের ক্যানভাস। ইসমাইলের পায়ে মায়ানমারের সেনাবাহিনীর বুটের আঘাত স্থায়ীভাবে বসে গেছে। দেহের অন্যান্য স্থানে বল্লমের জীবন্ত ক্ষত। ইসমাইলকে মৃত ভেবে ফেলে যাবার আগে তার চোখের সামনেই 2 জন রোহিঙ্গাকে জবাই করেছে মায়ানমারের সেনাবাহিনীর সদস্যরা। এই অবস্থাতেই 12 দিনের পথ তিনি কিভাবে পাড়ি দিয়ে বাংলাদেশে এলেন সেটাই অবাক ব্যাপার। হয়তো জীবন তাকে টেনে এনেছে এখানে। কয়েকদিন আগেও সচ্ছল গৃহস্থ ছিলেন আব্দুস সালাম, আর এখন শরণার্থী হয়ে তার স্থান হয়েছে গাছতলায়। এই মানুষগুলো এখন জীবনকে কিভাবে সামনে নিয়ে যাবে বলা কঠিন। এই রোহিঙ্গাদের বলা হয় বিশ্বের সবচেয়ে কম প্রত্যাশিত জনগোষ্ঠী, অর্থাৎ নিজের দেশেও তাদের ঠাঁই নেই, আবার বিশ্বের অন্য কোথাও তারা প্রত্যাশিত নয়। কিন্তু তাদেরকে নিয়ে বিশ্বজুড়ে প্রচুর রাজনীতি হয়। এই প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদেরকে কেউ পরিচয় দিতে এগিয়ে আসেনি। মানবতা দেখালো কেবল বাংলাদেশ। এই মানুষের ঢলকে এখন একটা শৃঙ্খলার মধ্যে আনাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, না হলে আশঙ্কাগুলো বাস্তবতা হয়ে সামনে আসতে পারে। এবার
যেতে হবে। আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।